শেষ। দর্শক, 21 সন্ধ্যার এবারের আয়োজনে রয়েছে অতিথির সাথে আড্ডা। আর আজকে আমাদের সাথে আড্ডায় এই মুহূর্তে উপস্থিত আছেন রেডিও জকি নীরব। আসুন গল্প করি আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন? শান্ত, খুবই ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রতিদিন রাতে আমাদের শ্রোতারা শুনতে পায় যে রাতভর গানে রেডিও জকি বলছেন যে আমি নীরব আপনাদের সাথে আছি, এবং এক একটা টপিক আপনি দিয়ে দেন তখন তাদেরকে কিছু বলার জন্য, এসএমএস করার জন্য। তো আজকে যদি আমরা আপনাকে প্রথমেই একটি টপিক দিয়ে দেই যে বৃষ্টি ভেজার সন্ধ্যা, তাহলে এই আপনি কি এসএমএস করবেন? আমি তাহলে বলবো যে এই সন্ধ্যাটা আসলে একা একা উপভোগ করার মতো না। যদি সম্ভব হয় খুব প্রিয় মানুষকে নিয়ে রিক্সায় বের হয়ে পড়েন এবং হুডটা ছেড়ে দিয়ে ভিজতে থাকেন। আচ্ছা, আর যদি তা সম্ভব না হয় তাহলে বারান্দায় বসে বসে কফি খেতে খেতে। আচ্ছা, একজন দর্শক অপেক্ষায় আছেন, শুরুতে একটি ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাকনহাট থেকে বলছি। জি ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, নীরব ভাইয়ের চলচ্চিত্রে আসার কোনো ইচ্ছে আছে কিনা, এবং ওনার দেশের বাড়িটা কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি চলচ্চিত্রে আসার ভয়ানক ইচ্ছা আমার আছে। ভয়ানক এই কারণে বলছি যে ছোটবেলা থেকে আমি মুভি ফ্রিক। আজকে 2টা মুভি দেখেছি। তো মুভিতে অ্যাক্টিং করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। এক, দ্বিতীয় হচ্ছে আমার রাজবাড়ি জেলায় হচ্ছে আমার বাড়ি, পাংশা থানা, আর আমার গ্রামের নামটা হচ্ছে তুর্তিপুর। খুব ছোট একটা এবং খুব প্রত্যন্ত একটা অঞ্চল। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে। তো এই যে আমরা কথা বলছিলাম যে বিভিন্ন টপিক আপনারা দিয়ে দেন এসএমএস করার জন্য, তো এই টপিকগুলো কিভাবে ডিসাইড করা হয়? বেসিক্যালি আমার শো এর প্রোডিউসার তো আমি নিজে। যখন নিজে প্রোডিউসার থাকেন সারাদিন কিন্তু টেনশন থাকে, যেমন আপনার শোয়ের প্রোডিউসার সারাদিন আজকে টেনশন করেছে, কারণটা বলবো না। তো ব্যাপারটা থাকে এরকম যে আমার শো সকাল থেকে আমি ডিসিশন নিতে থাকি ফার্স্ট আওয়ারে আমি কি করব, কোন ইনফরমেশন গুলো দিব, এবং 24 আওয়ার্স আমি নেটে থাকি। সো ইনফরমেশন গুলো আমাকেই কালেক্ট করতে হয়, টপিকগুলো নিয়ে আবার চিন্তা করতে হয় এটার ইম্প্যাক্টটা কিরকম, সমাজে আমাদের মানে কিনা, তারপর আমার টার্গেট গ্রুপ টিজি যেটা সেটার সাথে যায় কিনা, বা আমি কার জন্য কিভাবে প্রেজেন্ট করবো। আই হ্যাভ টু টেক অল দ্য ডিসিশন অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে বললেন কার জন্য কিভাবে প্রেজেন্ট করবেন বা টার্গেট গ্রুপ, এটা কিভাবে সিলেক্ট করেন? এটা কি ডে টু ডে বেসিসে সিলেক্ট করা হয় নাকি? বেসিক্যালি আমাদের রেডিও হচ্ছে অনেক বেশি অঙ্কের একটা জায়গা। হ্যাঁ, যে আমি কার জন্য শো করব এটা আমার ম্যানেজমেন্ট বলে দেয় যে তোমার 13 থেকে 15 বা 18 থেকে 25 তুমি এদের জন্য শো করো। আমার এসএসসি যেটা থাকে যে কোন সমাজে কোন স্তরের মানুষের জন্য আমি কাজ করব। আপনার শোতে আপনার টার্গেট গ্রুপটা কোনটা? আমারটা হচ্ছে সবচেয়ে ভার্স্ট বলবো এই জায়গায় আমি 13 থেকে 55 পর্যন্ত হচ্ছে আমার টার্গেট গ্রুপ, এবং আমার যে সমাজের ইকোনমিক্যাল স্ট্রাকচার দিয়ে যে ডিফারেন্সটা করা হয় এটা সব স্তরের মানুষকে আমি ধরি। কারণ হচ্ছে রাত্রের যে জায়গাটা, সেই জায়গাটা আসলে দুই শ্রেণীর মানুষ আগে। এক হচ্ছে যারা খুব রকমের অবসাদগ্রস্ত, ঘুম হয় না, আর একটা হচ্ছে যারা পড়ালেখা করতে থাকে, বা একই সঙ্গে দেখা যায় টিনেজার যেসব ঝামেলা থাকে, একটু প্রেম ঘটিত। এই দুটো জায়গার মানুষ হচ্ছে সমান করে আমাকে ক্যাচ করতে হয়। ইটস ভেরি ভেরি টাফ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট জব অ্যাকচুয়ালি। আচ্ছা, এমন কোনোদিন হয় দেখা গেল একটা টপিক দিলেন অথচ এসএমএস খুব কম আসছে, বা আপনার মনের মতো কোনো রিপ্লাই পাচ্ছেন না? এরকম হয় না, কিন্তু আমাকে মাঝে মধ্যে উইথড্র করে নিতে হয়। সেদিন ভাই একটা টপিক দিয়েছি, তো দেওয়ার কিছুক্ষণ পর সেটা তো ঠিক হলো না। আচ্ছা, টপিকটা কি ছিল? টপিকটা ছিল যে বিয়ের রাতে বিড়াল মারা, এর ব্যাখ্যাটা কি। তো জাস্ট টপিকটা বলার পরে 5 মিনিট পরে যে ফিডব্যাক গুলো এসেছে আমার দেখে চোখ ছানা পড়ে, আল্লাহ এটা কি করলাম। সাথে সাথে ওটা ক্যান্সেল করে আরেকটা তখন দেয়। বাট এটা সবসময় প্রবাদটা শুনে আসি না যে বিয়ের রাতে বিড়াল মারা কাহিনী কি, ওই কিউরিওসিটি দেখে দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে মনে হচ্ছে না ঘটনা খারাপ দিকে ষড়যন্ত্রের শিকার আপনি হয়ে গেলেন। আচ্ছা, আরেকজন দর্শক অপেক্ষা আছেন, আরেকটি ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আমি কলাবাগান থেকে মাহিন বলছি। জি ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নীরব ভাইকে প্রশ্ন করছি যে ওনার ক্যাম্পাসে ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা খুবই ভালো লাগে, আর আপনি তো দেখেছি 2-1টি নাটকও অভিনয় করতে। তো এই উপস্থাপনা এবং নাটকে আসার শুরুটা কিভাবে একটু জানাবেন? থ্যাংক ইউ। বেসিক্যালি আমার যে ভিজেগিরিটা, মানে ভিডিও জকি যেটাকে বলেন, প্রেজেন্টেশন টেলিভিশন প্রেজেন্টেশন আমি শুরু করেছি ফাতিমা শিলুর কাছ থেকে, টিভির প্রোডিউসার। খুব দজ্জাল মহিলা, আবার শুনছি কনফার্ম থাকেন। এই কারণে বলছি আমাদের অতি পরিচিত মানুষ, আপনি এভাবে বললেন, উনি তো খুব আমার পিটায় মেরে ফেলে এই শোটা করার সময়। 2 দিন শুট করে আমার আধা ঘন্টা একটা প্রোগ্রামের, ক্যান ইমাজিন। রোদের মধ্যে দৌড়াই। আমি ওনাকে চিনি। ধন্যবাদ দর্শক আপনাকে। আচ্ছা, শেষ করি এই প্রসঙ্গটা নিয়ে আপনার সাথে পরেই কথা বলছি, দর্শকের উত্তর তখনও পাওয়া যাবে আপনার উপস্থাপনার বিষয়টি। তো আমরা ছিলাম হচ্ছে আর যেতে। তো এই যে টপিক সিলেকশন হলো এবং মানুষজন এভাবে এসএমএস করছে, তো দেখা যায় যে আপনারও কোনোদিন আপনি আপসেট থাকেন কিন্তু আপনার প্রোগ্রামটা করতে ইচ্ছা হচ্ছে না, তখন আপনি কিভাবে সেটা কভার আপ করেন? এটা দুটো পথ আছে বোঝার।
সাধারণত আমরা আর্যরা কখনো বলি না যে আমাদের মন খারাপ, কারণ আমরা চাই না আমাদের স্যাড গুলো তাদের মধ্যে গিয়ে তারাও নিজেরও খানিকটা বিষাদগ্রস্ত হোক। আমরা চাই যে আমাদের ভালোটা দিয়ে যদি তার সময়টা ভালো যায়, ভালো কাটুক। কিন্তু মাঝে মধ্যে হয়, যেমন গতকালকে আমার সময়টা খুব খারাপ গেছে এবং আমি দেখা গেছে প্রত্যেক গানের পর একবার করে কথা বলি ন্যাচারালি, কালকে অনেক কম কথা বলেছি। যখন নিজে আর পারি না ভেতর থেকে, তখন নিজেকে বুঝতে পারবে যে আমি অনেক কম কথা বলছি বা শর্ট লিঙ্ক দিচ্ছি। বাট কাভার আপ করে নিতে হয় পেশাগত কারণে বা শ্রোতাদের প্রতি ভালোবাসা থেকে, এটাই। আচ্ছা, তো দর্শক যে প্রশ্নটা করলেন সেটাতে আমরা ফিরে আসছি, যে আপনার উপস্থাপনার বিষয়টি। শিবরাপুর কথা বলছিলাম, মানে আমি তার গেস্ট ছিলাম, তিনি তখন শুভ সন্ধ্যা এই প্রোগ্রামটা ছিলেন পরিচালক। তারপরে আমাকে বললো তুই কাজ করবি? হ্যাঁ করবো। তো তারপরে শুরু হয়ে গেল তার সাথে অডিশন দিয়ে একদম ফুল মানে ফর্মালি। এবং এই প্রোগ্রামটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে, এবং আমি কৃতজ্ঞ বলবো যে তার মতো একজন হেল্পফুল মানুষ আমাকে এই প্রোগ্রামটার মানে সব জায়গায় হাত দিতে দিয়েছে আমাকে, স্ক্রিপ্টিং থেকে শুরু করে এডিটিং সব জায়গায় আমার কমেন্টস নিয়েছে। সো আমি খুব গ্রেটফুল তার কাছে। আর নাটকটা শুরু করে আছে চয়নিকা চৌধুরীর, আমি তার ফ্যান ছিলাম। একদিন বললাম দিন নাটক করবো, পরদিন বলা চায়, ব্যাস শুরু হয়ে গেল। তার একটা ধারাবাহিক করলাম, তারপর আরো নাটকটা করেছে। তো এই যে উপস্থাপনা করছেন বিভিন্ন ক্যাম্পাসে যেটা হয় নিশ্চয়ই মজার অনেক অভিজ্ঞতা ঘটে। তো সংক্ষেপে কি কোনোটা জানতে পারি যে এই রিসেন্ট কিছুদিনের মধ্যে কি ঘটে গেল? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লিঙ্ক যেটা হয় এক একটা সেগমেন্ট উপস্থাপনা আগে আমি লিঙ্কগুলো খুব ডিফারেন্ট করার ট্রাই করি। দেখা যায় কখনো গাছের নিচে, কখনো গাছের উপরে, কখনো ছাদ থেকে লাফ দিচ্ছি, মানে স্ট্যান্ডম্যানরা যেগুলো করে সাধারণত এগুলো। একবার তো গাছের উপরে উঠছে আর নামতে পারি না, মানে অনেক যাচ্ছিল। তারপরে আমার পুরো টিম ধরে আমাকে নামিয়েছে এরকম। আর যেটা হয় যে মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা থাকে রোদের মধ্যে। আমরা অন এয়ারে তো রোদের মধ্যে ভীষণ রকম পুড়ে যাই আমরা সবাই শুট করতে, যে মেকআপ টেকআপ ঘেমে টেমে শেষ। সমস্যা নেই, রেডিওর পিছনে তার মানুষজন বুঝে না যে আপনি কত তারিখ পড়ে গেলেন। সেটাই, বাট আই এনজয় লট দিস অ্যাকচুয়ালি। এবং আমি যেটা মানে একদম কনসিয়াসলি চেষ্টা করছি, বাংলাদেশে হয় কি প্রেজেন্টেশন হচ্ছে অনেক বেশি ফর্মাল, যেমন ধরেন আপনি এভাবে বসেছেন না, বাট ইটস নট ডান। মানে ভাই এত ভাবছেন কি আছে, প্রেজেন্টেশন করে লাইভ একটু নড়াচড়া, আমাদের পুরো ফরম্যাটটাই ভেঙে আসতে হবে বা আমাদের নতুন করে নীতিমালা তৈরি করতে হবে যে আসলে প্রোগ্রামগুলো আমাদের কোন ভাবে প্রেজেন্ট করা উচিত। আমি না এই জায়গাটা নিয়ে কাজ করছি। আপনি পৃথিবীর যে কোনো টেলিভিশন দেখেন উইদাউট বাংলাদেশ, তারা অনেক বেশি ইনফর্মাল, তারা পাবলিকের খুব কাছাকাছি, আমরা না ভাবে বসে যাই। এটা আসলে দেখা যায় যে অনেক চ্যানেলের নীতিমালার উপরেও ডিপেন্ড করে, কারণ ম্যানেজমেন্ট কি চাচ্ছে সেটার বাইরে আমরা কিন্তু যেতে পারি না। বাট আমরা হয় কি একটু একটু করে তাদেরকে বলতে পারি স্যার এটা না এটা ভালো। আমি যেটা বলছিলাম যে আমি চেষ্টা করছি মানে ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট বাংলাদেশে প্রেজেন্ট করবার জন্য। আমি এবং আমার সমসাময়িক আরো 2-3 জন মিলে, আমরা দুটো ফ্রেন্ড আছি, নওশিন আছে, সায়াম আছে, আমরা ট্রাই করছি যে ভিজে ব্যাপারটা বাংলাদেশে গ্রো করবে আস্তে আস্তে, যে ভিজে সামথিং ডিফারেন্ট, ভিজে সামথিং ভিজে সামথিং ফর দ্য ইয়াং জেনারেশন, এন্ড ভিজে খুব বেশি কমিউনিকেটিভ। আমার শোটা যদি আপনি একটু খেয়াল করেন, আজকে কিন্তু 6:30 আছে এই টিভিতেই, দেখবেন যে জেনারেল কোনো প্রেজেন্টেশন না। এটা শুনলে মনে হয় যে না এই লোকটা না আমার সামনে দাঁড়ায় কথা বলছে বা আমার দিকে তাকায় কথা বলছে, কমিউনিকেশন লেভেলটা আরো অনেক বেশি। এবং আমি জানেন তো মাস্টার্স করেছি কমিউনিকেশনে, মাস কমিউনিকেশন জানেন থেকে। আরেকজন দর্শক অপেক্ষা আছেন, আরেকটু ফোন নিচ্ছি। দর্শক আপনার নাম বলে কথা বলুন। আপনাদের দুজনকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি সিলেটের কুলোর থেকে রুমেল বলছি। জি ভাই, প্রশ্ন করুন। আমরা যতদূর জানি যে নীরব খুব মানে দুষ্ট প্রকৃতির লোক, প্লাস দুষ্ট বলতে আমি ওই সেন্সে বলি না, যে উনি খুব আনন্দের মধ্যে রাখেন সব দর্শককে তার অনুষ্ঠান উপস্থাপনা বলে দাঁড়িয়েছে। আজকে উনাকে আমি অনুরোধ করবো একটা ব্যতিক্রমী জিনিস করার জন্য, উনি একটা গান শোনাবেন দর্শকদের। আমাদের দর্শক হয়তো জানেন না যে আপনি কিছুদিন আগে একটি গানের রেকর্ডিং করেছেন, তো আমরা সেই গানটা শুনবো বিরতির আগে, তারপর গানটা শুনে আমরা ব্রেকে যাব। ঠিক আছে। আমি আসলে আশেকের কম্পোজিশন একটা গান রেকর্ডিং করেছি, এটা মিক্সিং চলছে। আল্লাহ জানে কতখানি খ্যাত গাইছি, লাইফে কোনোদিন গান শিখি নাই। সো এটা আমার জন্য দর্শকরা আপনাকে এসএমএস করে জানিয়ে দিবেন যে আপনি কতখানি খ্যাত গান গেয়েছেন। আমরা গানটি শুনতে যাচ্ছি। শেষ করি গানটা শুনতে শুনতে। আচ্ছা, তাহলে এখন অন্য কোনো গান কি হয়ে যাবে? না, এটা অনেক রিস্ক হয়ে যাবে। এই গানটা আমি অনেক কষ্টে শুনেছি। নীরব তাহলে গান শুনতে পারদর্শী, গাইতে না। খুব রাইট, খুব বেশি। আচ্ছা, আমরা বিরতি নিচ্ছি, ফিরে এসে অনেক গল্প করব। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, অনুষ্ঠানের পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন।